নমস্কার। তো কোনো রকম সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে? যার ইংরেজি হিডেন কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যেই সেটি বর্তমান তবে লুকানো অবস্থায় আছে, লুক্কায়িত। তো লুক্কায়িত পাঠ্যক্রম বলতে কি বোঝায়? অর্থাৎ যেটা পুঁথিগত বিদ্যা অর্জনের বাইরে গিয়ে একজন শিক্ষার্থী সে কতটা সামাজিক রীতিনীতি শিখতে পারলো, মূল্যবোধ শিখতে পারলো, আচার আচরণ তার কেমন হলো, এটাই হলো লুক্কায়িত পাঠ্যক্রম। অর্থাৎ এটা পুঁথিগত বিদ্যার্জনের মধ্যে থাকে না, এটা তার বাইরে, অর্থাৎ তার পারিপার্শ্বিক সমাজ সংস্কৃতি থেকে সে যেটা শিখতে পারে সেটাই হলো লুক্কায়িত পাঠ্যক্রম। তো এটা যদি গুছিয়ে বলতে যাই তাহলে কি হবে, যে বিদ্যালয়ে আনুষ্ঠানিক পাঠ্যসূচির বাইরে শিক্ষার্থীরা পরিবেশ, সংস্কৃতি ও পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে অলিখিত, অব্যক্ত মূল্যবোধ, আচরণ ও সামাজিক রীতিনীতি শেখে তাকে লুক্কায়িত পাঠ্যক্রম বলা হয়। মনে থাকবে? আরেকবার শুনে নিন। বিদ্যালয়ে আনুষ্ঠানিক পাঠ্যসূচির বাইরে শিক্ষার্থীরা পরিবেশ, সংস্কৃতি ও পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে অলিখিত, অব্যক্ত মূল্যবোধ, আচরণ ও সামাজিক রীতিনীতি শেখে তাকেই লুক্কায়িত পাঠ্যক্রম বলা হয়। অর্থাৎ কি, এটা আমাদের কোথাও লেখা থাকে না যে আমাদের চুরি করতে নেই, বা আমাদের চরিত্র গঠন খুব ভালো হতে হবে, সকলের মঙ্গল করতে হবে, পরোপকারে মন দিতে হবে। এই ধরনের যে আচার আচরণ, ন্যায়নিষ্ঠা, এগুলো আমরা কোথা থেকে শিখতে পারি? এগুলো আমাদের চারপাশের সমাজ সংস্কৃতি থেকে শিখতে পারি। পারস্পরিক মিথস্ক্রিয়া, অর্থাৎ একে অপরের সঙ্গে কথা বলার মাধ্যমে অনেক কিছু আমরা যেমন দেশ বিদেশের জ্ঞান আহরণ করি, সেরকম চরিত্র গঠন হয়। অর্থাৎ আমাদের সঙ্গটা কেমন, যে সঙ্গে আমরা থাকছি সেই সঙ্গের প্রভাব আমাদের জীবন দর্শনের উপর পড়ে। বোঝা গেল? অর্থাৎ আমরা যদি একটা ভালো সঙ্গে থাকি তাহলে আমাদের যে আচার আচরণ, চরিত্র গঠন, এগুলো অত্যন্ত ভালো হবে। আমরা যদি খুব খারাপ সঙ্গে বিচরণ করি তাহলে আমাদের আচার আচরণও খারাপ হবে, চরিত্রও খারাপ হবে। তো আমাদের ঠিক করতে হবে আমরা কোন সঙ্গে থাকবো, অর্থাৎ আমাদের চারপাশে কাদের সঙ্গে মিশবো বা কাদের সঙ্গে মিশবো না, এটা আমাদেরকেই ঠিক করতে হবে। ঠিক আছে? তো লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে? বিদ্যালয়ে আনুষ্ঠানিক পাঠ্যসূচির বাইরে শিক্ষার্থীরা পরিবেশ, সংস্কৃতি ও পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে অলিখিত, অব্যক্ত মূল্যবোধ, আচরণ, সামাজিক রীতিনীতি শেখে তাকেই লুক্কায়িত পাঠ্যক্রম বলা হয় বা হিডেন কারিকুলাম। মনে থাকবে? বিদ্যালয়ে আনুষ্ঠানিক পাঠ্যসূচির বাইরে শিক্ষার্থীরা পরিবেশ, সংস্কৃতি ও পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে অলিখিত, অব্যক্ত মূল্যবোধ, আচরণ ও সামাজিক রীতিনীতি শেখে তাকে লুক্কায়িত পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম বলা হয়। ওকে, চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। বাল ভাটিকা কি? বাল কথার অর্থ শিশুদের, ভাটিকা আলয়, অর্থাৎ বাল ভাটিকা কথার অর্থ হলো শিশুদের আলয়। এটা এনইপি 2020 প্রস্তাবিত একটা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। তো যদি গুছিয়ে বলতে হয় কি বলবেন? বাল ভাটিকা হলো এনইপি 2020 প্রস্তাবিত প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, যা গল্পের মাধ্যমে, খেলার ছলে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে তাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত করে গড়ে তোলে। তাহলে বাল ভাটিকা, বাল ভাটিকা মানে এটা বুঝিয়ে দিলাম। বাল কথার অর্থ শিশু, ভাটিকা আলয়, শিশুদের আলয়। বাল ভাটিকা হলো এনইপি 2020 বা জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাবিত প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, যা গল্পের মাধ্যমে, খেলার ছলে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে তাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত করে গড়ে তোলে। ওকে, আরেকবার শুনিয়ে নিন। বাল ভাটিকা হলো এনইপি 2020 প্রস্তাবিত প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, যা গল্পের মাধ্যমে, খেলার ছলে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে তাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত করে গড়ে তোলে। মনে থাকবে? চলে যাচ্ছি আজকে তৃতীয় প্রশ্নে। সেতু পাঠ্যক্রম কি? অর্থাৎ ব্রিজ কোর্স, যেটা আমরা বলি ব্রিজ কারিকুলাম, অর্থাৎ একটা সেতু নির্মাণ করে একটা শিশুর পূর্ব জ্ঞান, অর্থাৎ সে আগে কতটা শিখে এসেছে এবং বর্তমান শিক্ষা স্তর, অর্থাৎ সে যে ক্লাসে ভর্তি হবে, যে শ্রেণীতে সে ভর্তি হবে, তার যে শিক্ষা স্তরে চাহিদা বা কাম্য শিখন সামর্থ্য, তার মধ্যে একটা সেতু নির্মাণ করে, অর্থাৎ তার একটা ঘাটতি পূরণ করে। একটা শিশু আগে কতটা শিখে এসেছে পূর্ব জ্ঞান এবং তার যে বর্তমান শিক্ষা স্তরে চাহিদা, তার মধ্যে ঘাটতি পূরণ করে হলো সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কারিকুলাম। ব্রিজ অর্থাৎ সেতু নির্মাণ করে, অর্থাৎ তার আগে যে পূর্ব জ্ঞান আছে একটা শিশুর এবং বর্তমান যে তার শিক্ষা স্তরে চাহিদা, তাদের মধ্যে যে ঘাটতি পূরণ করে, সেটা কে করে? এই সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কারিকুলাম করে। তো এটা গুছিয়ে বলতে গেলে কি বলবেন? সেতু পাঠ্যক্রম হলো স্বল্পমেয়াদী শিক্ষামূলক কর্মসূচি, যা
শিক্ষার্থীদের পূর্বজ্ঞান এবং বর্তমান শিক্ষা স্তরের চাহিদার মধ্যে ঘাটতি পূরণ করে। সেতু পাঠ্যক্রম হলো স্বল্পমেয়াদী শিক্ষামূলক কর্মসূচি যা শিক্ষার্থীদের পূর্বজ্ঞান এবং বর্তমান শিক্ষা স্তরের চাহিদার মধ্যে ঘাটতি পূরণ করে। অর্থাৎ একটা ব্রিজ, একটা সেতু নির্মাণ করে মাঝের যে ঘাটতিটা, অর্থাৎ একটা শিশু আগে কতটা শিখে ফেছে এবং সে কোন শ্রেণীতে পড়বার উপযুক্ত হয়েছে তার মধ্যে যে লার্নিং গ্যাপটা, যে শিখন ঘাটতিটা, সেটা পূরণ করে এই সেতু পাঠ্যক্রম। তো সেতু পাঠ্যক্রম হলো স্বল্পমেয়াদী শিক্ষামূলক কর্মসূচি যা শিক্ষার্থীদের পূর্বজ্ঞান এবং বর্তমান শিক্ষা স্তরের চাহিদার মধ্যে ঘাটতি পূরণ করে। মনে থাকবে, এখানেই মুখস্থ হয়ে যাবে, খুব সুন্দরভাবে শুনে নিন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্লাস কারিকুলাম কাকে বলে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও জীবনমুখী দক্ষতার শিক্ষা দেওয়া হয়। একই প্লাস কারিকুলাম বলা হয়। অর্থাৎ প্রথাগত বিদ্যার্জনই যথেষ্ট নয়। সমাজে চলতে গেলে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, দেশ রাষ্ট্রের উপযোগী সুনাগরিক হয়ে উঠতে গেলে শুধু প্রথাগত বিদ্যার্জনই যথেষ্ট নয়, তার মধ্যে অনেক গুণাগুণ থাকতে হবে। তার সুনাগরিক হয়ে ওঠার জন্য যে যে গুণাগুণ তার মধ্যে থাকতে হবে, অর্থাৎ রাষ্ট্রের উপযুক্ত হয়ে ওঠার মতো সামর্থ্য তাকে অর্জন করতে হবে। তো প্লাস কারিকুলাম কাকে বলে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও জীবনমুখী দক্ষতার শিক্ষা দেওয়া হয়। একই প্লাস কারিকুলাম বলা হয়। খুব ছোট্টর মধ্যে ব্রিফ অ্যান্সার দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে মনে রাখবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও জীবনমুখী দক্ষতার শিক্ষা দেওয়া হয়। একই প্লাস কারিকুলাম বলা হয়। মনে থাকবে, চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও জীবনমুখী দক্ষতার শিক্ষা দেওয়া হয়। একই প্লাস কারিকুলাম বলা হয়। চলে যাচ্ছি আজকে শেষ প্রশ্নে। মুক্তিবেগ কাকে বলে? এটা ধরা হচ্ছে ইন্টারভিউতে, বিশেষ করে যারা আর্টসের ছেলে মেয়ে তাদেরকে বিশেষ করে ধরা হচ্ছে। অর্থাৎ একটা ক্যান্ডিডেটের ওভারঅল এক্সপার্টাইজ যাচাই করার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু ধরা হচ্ছে। তো মুক্তিবেগ কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষের টানে তার পৃথিবীতে ফেরত আসে না, তাকেই মুক্তিবেগ বলা হয়। অর্থাৎ সেই সর্বনিম্ন বেগকেই মুক্তিবেগ বলা হয়। তো পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে যদি কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে খাড়া নিক্ষেপ করা হয়, মানে ছোড়া হয়, তাহলে সেটা আর পৃথিবীতে ফেরত আসে না। অর্থাৎ সেটা অভিকর্ষের যে টান সেই সীমার বাইরে চলে যায়, সেটা আর ভূপৃষ্ঠে ফেরত আসে না। এটাই হলো মুক্তিবেগ। তাহলে গুছিয়ে কিভাবে বলবেন? ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর অভিকর্ষের টানে পৃথিবীতে ফিরে আসে না, তাকেই মুক্তিবেগ বলা হয়। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে 11.2 কিমি বেগে যদি কোনো বস্তুকে খাড়া উপরের দিকে ছোড়া হয়, তাহলে সেটা অভিকর্ষের বাইরে চলে যায়, অর্থাৎ অভিকর্ষের টানে সেটা আর পৃথিবীতে ফেরত আসে না। এই বেগটাকে মুক্তিবেগ বলা হয়। তাহলে ভূপৃষ্ঠ থেকে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সেটা অভিকর্ষের টানে আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলা হয়। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ হলো 11.2 কিমি পার সেকেন্ড। মনে থাকবে, আজকে অনেকগুলি প্রশ্নের আলোচনা হলো। প্রতিটা প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে মন দিয়ে শুনে নিন, নোট করে নিন। যদি প্রয়োজন পড়ে সাবটাইটেল অন করে নেবেন, তাহলে পুরো সুন্দরভাবে উত্তরটি দেখতে পেয়ে যাবেন এবং নোট করে নিন, আত্মস্থ করে নিন, মুখস্থ করে নিন। খুব ভালোভাবে ইন্টারভিউ দিন। ধন্যবাদ।